ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করব এবং সেই সাথে সাথে প্রাথমিকের যে 32,000 চাকরি বাতিল মামলা যে শুনানি শুরু হচ্ছে আগামী 7ই মে থেকে, সেই মামলায় কিন্তু কিছু ডেভেলপমেন্ট, সেই মামলা শুনানির আগে বেশ কিছু ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আর এই ভিডিওটা শুধুমাত্র যোগ্য বঞ্চিত প্রার্থী যারা আছেন, যারা এই সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন খোঁজখবর রাখেন, তারাই শুধুমাত্র দেখবেন। রাজ্য সরকারের সাথে দ্রুত একটা বৈঠকের পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে যোগ্য বঞ্চিত প্রার্থীদের তরফ থেকে। গোটা বিষয়টা কি আপনাদের খুলে বিস্তারিত জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন গোটা বিষয়টা। কিন্তু তার আগে বর্তমান সময় দাঁড়িয়ে বিচার ব্যবস্থা, বিচার নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। বিচারপতিদের নিয়েও প্রশ্ন উঠছে, কারো বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে, বিভিন্ন রকম জিনিসগুলো সামনে আসছে। কেউ বিচারপতি আসন ছেড়েই সেই পলিটিক্যাল রাজনীতিতে চলে আসছে, মানে এরকম নানান রকম ঘটনাগুলো ঘটছে। এখন প্রশ্ন হচ্ছে, সঠিক বিচার হচ্ছেটা কোথায়? তার কারণ আপনাদের বলি, প্রাথমিকের ক্ষেত্রে যখন জাস্টিস আসার মান্তাসারের ঘরে মামলাটি গেল 2009-এর যে ম্যাটার, প্রায় এতগুলো বছর পরে গিয়ে সেখানে পরিষ্কার বিচারপতি বলছেন যে এন্টার বিষয়গুলো দুর্নীতি আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো দুর্নীতি, অনিয়ম বেনিয়ম রয়েছে প্যানেলে, আমি কি প্যানেল বাতিল করে দেব নাকি এই সমস্ত মামলাকারীদের চাকরি দেব? তো সেইখানে গিয়ে বিচার ব্যবস্থা বা বিচারপতি স্ট্যান্ড নিচ্ছে যে দুর্নীতি যা হচ্ছে পাস্ট ইজ পাস্ট, পুরোনো সন্ধি ঘেটে লাভ নেই, নতুনদের মানে যারা মামলাকারী তাদেরকে একটা সার্টিন কাট অফ ডেট বেঁধে দিয়ে চাকরি দিয়ে দাও। সেখানে মেধা মাইনে রাখলো না, সেখানে 8-10 পর্যন্ত কাট অফ চলে গেল। একটা 50 নম্বরের কাট অফের মধ্যে 8-10 পর্যন্ত কাট অফ চলে গেল এবং সেখানে নিয়োগ করে দিল। এবং তারপরেও দেখা গেল বহু সংখ্যক প্রার্থী তারা ভালো নাম্বার নিয়ে আজকে তারা বঞ্চিত থেকে গেছে। তো সেই জায়গা থেকে এটা একটা পন্থা অবলম্বন করছে কোর্ট। এটা 2009-এর একটা মডেল। আবার 32,000 চাকরি বাতিল হোক বা 26,000 চাকরি যেটা এসএসসির ক্ষেত্রে বাতিল হচ্ছে, এখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তাদের হাতে তো অনেক পাওয়ার। সেই পাওয়ারের বলে বলিয়ান হয়ে তারা তো করতে পারতেন। যারা লিস্ট দিচ্ছে না, মানে ঘাড় মানে ধরে নিয়ে আসতে হবে যে লিস্ট দাও, না দিলে তাকে জেলে পুড়ে দাও, এই তো ব্যাপার ছিল তাদের হাতে। তারা সিবিআইকে ইনস্ট্রাকশন দিতে পারত। সিবিআই ইভেন তো ইনভেস্টিগেশন তারা করেছে, তাদের রিপোর্টের, তাদের এন্টার ইনভেস্টিগেশনের তো নিডফল জিরো, এডি নিডফল জিরো। এদিকে বাক কমিটি, একটা কমিটি সেট আপ করে টোটাল বিষয়টার ব্যাখ্যায়িত একটা রিপোর্ট চাওয়া হলো ট্রায়াল কোর্টে, সেগুলো নিডফল জিরো। ভেদাভেদ করা গেল না। কেন বিচার ব্যবস্থা ভেদাভেদ করতে পারলো না? তাদের হাতে ক্ষমতা ছিল এক্সারসাইজ করার। কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, তাহলে কোর্টের তো একটা, ওখানে তো একটা বড় জায়গা ছিল যে আমি মাথায় বসে আছি, আমাকে তো আলাদা করতেই হবে। আজকে 26,000 চাকরি বাতিলের পরে আপনি ভাবুন না কত সংখ্যক যোগ্য প্রার্থী এখানে ছিল। টোটালটাই তো কারাপশন হতে পারে না। নিশ্চয়ই যেটুকু পাওয়া গেছে সেই সংখ্যাটা আপনারা যদি দেখেন তো প্রায় 18-19,000 ফ্রেশ ক্যান্ডিডেট ছিল। তাহলে আপনি কোনটাকে মানবেন? 2009-এর প্যানেল আপনি দেখছেন যে হাইকোর্টের অর্ডারগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা আফেল্ড হলো না, সেটা থেকে গেল সেই অর্ডারটা। তাহলে একদিকে বিচার ব্যবস্থা দুর্নীতিকে মানে বিচারপতিরা বা বিচার ব্যবস্থা দুর্নীতিকে সামনে দেখে সেটাকে ওভারলুক করে মামলাকারীদের চাকরি দিচ্ছেন, আবার কোনো একটা জায়গাতে এন্টার প্যানেল বাতিল করে দিচ্ছেন। এই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে, মানুষ তাহলে কোনটাকে বিশ্বাস করবে, কোনটাকে ভরসা করবে? এখন স্থান তো পরিবর্তন হতে পারে এখন। এবং সেই জায়গা থেকে যারা এই কমিটেড ফ্রডগুলো করলো, যাদের হাত দিয়ে বেনিয়ম অনিয়মে নিয়োগগুলো হলো 26,000 স্কুল সার্ভিস কমিশনের যে মামলায়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি শাস্তি পেল? তারা তো দিব্যি বহল তবিয়তে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আজকে তাদের যে ক্রিমিনাল প্রসিডিউর সেটা কোথায়? যারা টাকা নিল, ঢুকলো, তাদেরকে ঢোকানো হলো, সেই সংখ্যাটা কোথায়? আজকে একটা অডিও ভাইরাল হয়েছিল, সেই ভদ্রলোক তো এখনও নিশ্চয়ই ওইগুলো কাজই করে বেড়াচ্ছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে, যে সাদা খাতার মজাই আলাদা। তো সেই ভদ্রলোক কেন এখনও অ্যারেস্ট হয়নি? তো তারা যারা অন্যায়টা করলো তারা সাজা পেল না, আর সাজা পাবে প্যানেলে থাকা সেই সমস্ত প্রার্থীরা যারা সত্যিকারের এই এতটা মানে দীর্ঘ কত বছর কোনো একটা এসএসসি হয়নি, একটা মাত্র এসএসসি হয়েছিল, সেখানে চাকরি পাওয়ার পর সেই চাকরিতে তাদের কোনো দোষ নেই। এতটুকু তার দোষকে, তারা পড়াশোনা করেছে, পরীক্ষাতে তাদের জানার কথা কি প্রসেসের মধ্যে কী গণ্ডগোল আছে। তারা তো দেখেছে, নোটিফিকেশন দেখে পরীক্ষা দিয়েছে।
তো সেই জায়গা থেকে এই যে বিষয়টা, যারা অন্যায় করলো তারা শাস্তি পেল না, যারা অন্যায় করেনি নিষ্পাপ নিরীহ গরিব ঘরের সন্তান অনেকে আছে, তারা বিভিন্নভাবে কোনো রকমভাবে পড়াশোনাটুকু করে একটা চাকরি তারা জোগাড় করেছেন, তাদের চাকরিটা চলে গেল। ভাবতে হবে গোটা বিষয়টা, যে কোনটাকে আমরা ব্যবহার করবো, মানে কোনটাকে আমরা আস্থা করে আমরা এগোবো। একদিকে দুর্নীতি দেখে চুপ করে যাচ্ছে কোর্ট, মামলারিদের চাকরি দিচ্ছে, মেধা আর দেখছেই না। অন্যদিকে 26,000 মেধাপূর্ণ ছেলেমেয়ে যারা ছিল তাদেরকে আলাদা করতে পারলো না কোর্টে তো সেই ইখতিয়ার ছিল, কোর্টের সাথে সেই পাওয়ার ছিল। সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট, তারা তো চাইলেই করতে পারতো, দাও তোমাকে দিতে হবে, এখানে আলাদা করে দাও। সেই বাছাইটা হলো কোথায়? হলো না তো সেই জায়গা থেকে প্রাথমিকের যে 32,000 চাকরি বাতিল মামলার, সেখানে কিছু ডেভেলপমেন্ট এসছে, সেই ডেভেলপমেন্টগুলো আপনাদের দেখাবো। এই ধরনের অনেকে হয়তো ভাবছেন যে আমাদের স্ট্যান্ড পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কাকে আপনি লক্ষ্য করে আপনি এগোবেন। তো স্ট্যান্ড তো মানে আপনাকে তো ভাবিয়ে তুলছে না গোটা বিষয়টা, ভেদাভেদ করা যাচ্ছে না। তো ভেদাভেদ যদি না করা যায় তাহলে মানুষের অবস্থান পরিবর্তন হতেই বাধ্য। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা ছোট্ট ডেভেলপমেন্ট এসছে 32,000 চাকরি বাতিল মামলায়, যে এখানেও যদি এমনটা হয় আলটিমেটলি নতুন করে প্রসেস, সেই প্রসেসের জলগুলো হবে না, সেই প্রসেসে মামলা হবে না, একাধিক জিনিস থেকে যাবে। তো আলটিমেটলি সেই মানে বঞ্চিতই থেকে যাচ্ছে। তো সেখান থেকে একটা ক্লিয়ার স্ট্যান্ড যোগ্য বঞ্চিতের তরফ থেকে নেওয়া হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলার শুনানি শুরু হওয়ার আগেই, যে রাজ্য সরকারের তরফে গোটা বিষয়টাকে জানানো হবে এবং তাদেরকে একটা বিষয়ে আইনি পরামর্শ, মানে আইনকে মাথায় রেখে বা বিচার ব্যবস্থাকে সামনে রেখে একটা যদি কোনো সমঝোতার জায়গা আসা যায়, তার জন্য একটা বিভিন্ন চাপ সৃষ্টি করা হচ্ছিল, যাতে বৈঠক করা হয় এবং তার একটা ছোট্ট আপগ্রেড ভার্সন এসে, ডেভেলপমেন্ট এসে। তো দেখতেই পাচ্ছেন গতকালকে এটা, যদি কোনো ব্রিফিং তাকে পাঠাও আজ অথবা কাল, আমরা চিফ সেক্রেটারির সাথে বসছি, মাত্র 2জন করে প্রতিটা মঞ্চের থেকে বসাও, 4টি মঞ্চে আপাতত আছে, আমি ভিতরে ঢুকছি না। আরে বললাম ওরা 2জনের বেশি অ্যালাউ করবে না, পরিষ্কার বলে দিল। প্রথমে 1জন করেই বলেছিল, সবাই রিকোয়েস্ট করতে 2জন হয়েছে। তারা 2জনের সাথে বসছে এবং কারা বসে সে বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের পরে জানানো হবে। এটা লেটেস্ট আপডেট, এটা গতকালকের আপডেট এসছে, যে সেখান থেকে এডুকেশন ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি বা যে কেউ এডুকেশন ডিপার্টমেন্ট থেকে থাকবে, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে থাকবে, নবান্ন থেকেও থাকতে পারে, এরকম একটা মিটিংয়ের কথাবার্তা চলছিল দীর্ঘদিন ধরে, কয়েকদিন ধরে। তার একটা ডেভেলপমেন্ট এসছে, যে এইখান থেকে যাতে একটা বসে একটা সমাধান সূত্র বের করা যায়, যে এন্টায়ার যাতে আবার এইরকম 26,000 চাকরি বাতিল মামলার মতো এন্টায়ার সবটা বাতিল হয়ে যাক। এই সমস্ত করে কিন্তু লাভ কারো হচ্ছে না, যারা বঞ্চিত তারা বঞ্চিত থেকে যাচ্ছে, টাকার পর টাকা ঢালছে, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন আসছে না, ধর্ণা দিয়েও কাজ হচ্ছে না। এবার পদ্ধতিগত, এবার অনেকে বলে আরে নীতিগত দিক থেকে দাদা তুমি দিকভ্রষ্ট হচ্ছে। দিকভ্রষ্ট আমরা হচ্ছে, দিকভ্রষ্ট দেখো 2009-এর ম্যাটার দিয়ে বুঝলাম, 2009-এর মডেলে হাইকোর্ট একদিকে গেছে, 26,000 হাইকোর্ট আর একদিকে গেছে। তো এটা আমরা কোনটা নেব যে একজন যোগ্য বঞ্চিত হিসেবে তার কোনটা নেওয়া উচিত? যাই হোক, আমাদের একটা ক্লিয়ার স্ট্যান্ড আমরা পরিষ্কার করে দিই। এখানে একটা বড় লম্বা রিপ্রেজেন্টেশন আমাদের তরফ থেকে আমরা রাখছি, এই যে মিটিংটা হবে এখানে। তো সেখানে পরিষ্কার দেখুন, মূল দাবি বলে লেখা আছে, সম্প্রতি মহামান্য ক্যালকাটা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বিচারপতি তহব্বত চক্রবর্তী স্যারের নেতৃত্বাধীন যে বেঞ্চে 7ই মে থেকে 32,000 চাকরি বাতিল মামলার যে শুনানি সংগঠিত হচ্ছে, সেখানে আমরাও সেই মামলা অ্যাপ্লিকেশন করে সংযুক্ত হয়েছি। তো মহাশয় নিকট আমাদের একান্ত নিবেদন, এই যে মামলা চলাকালীন আপনাদের দপ্তর থেকে মহামান্য হাইকোর্টে একটি আবেদন রাখলে, যে যারা বঞ্চিত হয়ে আছে, এই মামলার সাথে সংযুক্ত হয়েছে, তাদের চাকরি সরকার দিতে চাইছে, এরকম যদি কোনো কিছু করা হয় তাহলে সেটা খুব মঙ্গলজনক। তাহলে একাধারে 32,000 প্রাথমিক চাকরি বাতিল হয়েছে, সেটা রক্ষা করা সম্ভব। সেই সাথে সাথে যোগ্য বঞ্চিতদের সমস্ত প্রার্থীদের যে দীর্ঘ 8 বছর ভুলণ্ঠিত হয়ে অন্ধকার জগতে নিমজ্জিত হয়েছিল, তারা শিক্ষকের মতো আদর্শ পেশায় সংযুক্ত নিজেদের ভবিষ্যৎ এবং গোটা পশ্চিমবঙ্গের ছোটো ছোটো শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বলভাবে তৈরি করতে পারবে। তো এই একটা সার্টেন একটা প্রপোজাল রাখা হতে পারে মিটিংয়ে, বা এরকম ড্রাফটিং তৈরি করা হয়েছে, যাতে এর অনেকগুলো জিনিস আছে, কী কী বেনিয়ম অনিয়ম আছে, সেগুলো এই যে মিটিংটা হবে সেখানে রাখার একটা বন্দোবস্ত চলছে। তো সেখানে বক্তব্য একটাই, কাউকে ওভারকাম করে নয়, মানে বিচার ব্যবস্থাকে ওভারকাম করে নয়, বা আমাকে ভিক্ষাটাও চাওয়া নয়। এখানে যেটা বলা হচ্ছে যে এই মামলায় একটা তো সমাধান সূত্র লাগবে। আমি আবেদন করতেই পারি, তো সেক্ষেত্রে আবেদন করলে তোমাকে দেবে কেন? তোমাকে তো প্রমাণ করতে হবে যোগ্য বঞ্চিত। তো এই যে মামলা চলছে প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস দ্য স্টেট, মানে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর, যে 32,000 চাকরি বাতিল মামলা, এখানে একটা প্রপোজাল রাখা যাচ্ছে যে আবার প্যানেল বাতিল, আবার এই সমস্ত ধানে পানে করতে গিয়ে আবার সুপ্রিম কোর্ট কারিগরি টাকা কোথার থেকে যোগান দেবে বঞ্চিত এতগুলো টাকা। তো সেইখান থেকে একটা পরিষ্কার স্ট্যান্ড এটাই, যে যদি এইরকমভাবে আপোষ
মানে আপোষভাবে যদি কিছু একটা করা যায়, এটা সমঝোতার ভিত্তিতে করা যায়, এবং এই যে বেঞ্চ যদি প্রপোজাল এমনটা রাখা যায় যেমন 2009-এর মডেল বিভিন্ন যে কয়েকটা ডিপিএসসিতে নিয়োগ হয়েছে, তো সেক্ষেত্রে যদি কোর্ট করে, এক্ষেত্রে কেন নয়? যদিও এর মধ্যে অনেকগুলো নেগেটিভ ব্যাপার স্যাপার আছে, তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে যদি রাজ্য সরকারের তরফ থেকে এরকম কোনো বার্তা তারা দেন বা তাদেরকে যদি দেওয়ানো যায়, তাহলে হয়তো অনেকেরই মঙ্গল হবে। তো সেরকম একটা চিন্তাধারা নিয়ে গোটা বিষয়টা ভাবনা চিন্তা চলছে, ডেভেলপমেন্ট এসে 1-2 দিনের মধ্যে হয়তো বৈঠকে সেই সূচিও চলে আসবে, এবং এই রকম ধরনের ড্রাফট কিন্তু সেখানে যাচ্ছে, যাতে করে যোগ্য বঞ্চিতরা দীর্ঘদিন যে বঞ্চনার শিকার হয়েছে, তো সেক্ষেত্রে প্যানেল আবার যদি বাতিল হয়ে যায়, তাহলে আবার সেই সুপ্রিম কোর্ট সেখান থেকে একটা বড় সময় লাগবে, হিয়ারিং চালানো সেটা বঞ্চিতের পক্ষে খুবই কষ্টকর হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আলটিমেটলি দিনের শেষে তো একটা চাকরি দরকার, তো এইভাবেও যদি চাকরি পাওয়া যায় তাহলেও ক্ষতিটা তো হবে না, লাভটাই হবে। তো এইরকম একটা প্রপোজাল কিন্তু বিভিন্ন তরফ থেকে ব্যাপারটার জন্য বসাবসির একটা জায়গা তৈরি হচ্ছে। এবং 32 চাকরি বাতিল মামলায় যে শুনানি, তার একটা বিষয় আপনাদের বলে দিই, এই কিশোর দত্ত স্যার যিনি লিড কাউন্সিল হচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে, ইনি কিন্তু সিঙ্গেল বেঞ্চও লিড কাউন্সিল ছিলেন, এটা অনেকেই জানেন না, জানিয়ে দিলাম। এবং টানা 3 দিন ধরে তিনি বলেছিলেন, বিভিন্ন বইপত্র এনে শ্রী গাঙ্গুলিকে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন, তো তিনি কিন্তু ছিলেন সিঙ্গেল বেঞ্চে, কিছু করতে পারেননি। আমি জানি না ডিভিশন বেঞ্চে কিশোর দত্ত স্যার আবার নতুন করে এখানে বলবেন, তো সেক্ষেত্রে আমার প্রপোজাল এটাই যে সুবিশাল স্যারও যদি বলেন এক্ষেত্রে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটা কাভার আপ করার জায়গা থাকবে। বাট এক্ষেত্রে কিশোর দত্ত স্যার কতটা স্টাডি করেছেন গোটা বিষয়টা নিয়ে, একদম গ্রাসরুট পর্যন্ত গেছেন কিনা, কি হয়েছে আমি জানি না, তার কাছে এতটা পরিষ্কার একটা ধারণা আছে কিনা। যদি ধারণা থাকতো তাহলে হয়তো তিনি দাঁড়াতেনই না। তো যাই হোক, গোটা বিষয়টা অ্যাডভোকেট জেনারেল দাঁড়াচ্ছেন, এটা একটা ভালো খবর। কিন্তু তার পাশাপাশি সুবিশাল স্যারকেও এই মামলায় আমার মনে হয় তাকেও বলতে দেওয়ার জন্য বলা উচিত, তার কারণ তিনি গোটা বিষয়টা জানেন, সত্য মিথ্যা তার কাছে পরিষ্কার। যাই হোক, এটা একটা স্ট্যান্ড, আমাদের ছোট্ট করে একটা স্ট্যান্ড আমাদের ছিল, সেটা আমরা বলে দিলাম। এবং এটা নিয়ে অনেকে মন্তব্য করবে যে এরা সমাজবিরোধী কাজ করছে, এটা ওটা সেটা, বাট আলটিমেটলি দেওয়ালে পিঠ ঠেকে গেলে তো ভাই স্ট্যান্ড তোমার চেঞ্জ করতে হবে। কোর্ট যেখানে বিচারপতিরা বিভিন্ন স্ট্যান্ড নিচ্ছে, সেখানে আমাদের স্ট্যান্ড তো পরিবর্তন হতেই পারে। তো এই একটা ছোট্ট বিষয় ছিল, এটা আমাদের তরফ থেকে করা হয়েছে, বিভিন্ন ড্রাফটিং প্রায় 50-60 পাতার তথ্য দিয়ে এই ধরনের বৈঠকে যাতে গোটা বিষয়টাকে একটা জায়গা আনা যায়, কোর্টকে মাঝখানে রেখে যদি একটা সলিউশন বের করে, তারই একটা ছোট্ট পদক্ষেপ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, বাকি ফার্দার আপডেট পেলে আপনাদের জানাবো। আর অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকুন এই ধরনের খবর পেতে, কারণ এখানেই অরিজিনাল সত্যটা বলা হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।